আমি আপনার স্ত্রী নীলাদ্রি ভাই। আমার কাছে চুমু খেতে চাওয়ার জন্য এত অজুহাতের প্রয়োজন নেই। জানি, কিন্তু দ্বিধা হয়। এমন অনৈতিক চাহিদা করলে তুমি যদি রাগ করো, যতই হোক আমি তো তোমার প্রেমিক নই। প্রেমিক হলে হিসেব ভিন্ন হতো। পিউ হাসলো, আবার সেই রহস্যময়ী হাসি। হাঁটুতে 2 হাত জড়ো করে থুতনি ঠেকালো। মিষ্টি হাসিটা ঠোঁটে এঁটে বলল, কি অদ্ভুত দেখুন, আমার জীবনের প্রথম প্রেম শব্দের সূচনা আপনি, অথচ আপনি আমার প্রেমিক নন। আপনাকে নিয়ে আমার শত নির্ঘুম রাতের কবিতা, আমার মনোমিনার ভৈরবী রাগের নাম আপনি। আপনার মন, আপনার জন্য তৃষিত নীলাদ্রি ভাই। কত বসন্ত এই তৃষ্ণা আমি আগলে রেখেছি, হিসাব নেই। যে মিষ্টি অনুভূতির জন্য আমি প্রতীক্ষিত, সেই অনুভূতির স্বাদ পেলে আমি রাগ দেখাবো কি করে নীলাদ্রি ভাই? পিউয়ের চোখখানা ঝাপসা, হৃদয়টা ভার লাগছে। কথাগুলো জড়িয়ে আছে। মানুষ খুব আনন্দের ছোঁয়া পেলে বুঝি আবেগপ্রবণ হয়ে যায়। এক অচেনা ভয় হয়, ঝুলি ভর্তি সুখ হারানোর ভয়। আজ পিউয়ের সেই ভয়টা হচ্ছে। চোখের অশ্রুগুলো বোকার মতো গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। হঠাৎ রুক্ষ অধরের উষ্ণ স্পর্শ পেল চোখে। পরন্ত অশ্রুটি শুষে নিল সে, তাতেই ক্ষান্ত হলো না। অগণিত চুমুতে ভরিয়ে দিল সামনের বোকা পুরুষটি। চোখে, গালে, কপালে তার ঠোঁটের ছোঁয়া। পিউয়ের শির দ্বারা বেয়ে নেমে গেল উষ্ণ রক্তের ঢেউ। উত্তাল জোয়ারের সর্বগ্রাসী আঘাত হানল মনতটে। কালবৈশাখীর ঝড় থেমেও প্রলয়ঙ্করী ঝড় উঠল তার হৃদয়ে। পুরুষের স্পর্শে শিহরণ বয়ে গেল সমস্ত শরীরে। নীলাদ্রিতার অশ্রুগুলো সযত্নে মুছে গাঢ় স্বরে বলল, তুমি আর কখনো কাঁদবে না পিউ। তোমার কান্না আমার কাছে অভিশাপ লাগে। পিউয়ের অশ্রুরা সেই আদেশ মানল না। বোকা পুরুষটিকে জড়িয়ে হাওমাও করে কেঁদে উঠল সে। আকুল নিবেদন করে বসল, আমি আপনাকে অসহ্য রকম ভালোবাসি নীলাদ্রি ভাই। আপনার মনুশহরে আমাকে একটু ঠাঁই দিবেন? নীলাদ্রি তাকে নিজের সাথে মিশিয়ে রাখলো। অদ্ভুত শান্তি লাগছে। মনে হচ্ছে জটিল অঙ্কখানার সমাধানটা শেষে মিলে গেল। অমীমাংসিত উত্তরটা সে পেয়ে গেছে। সে পিউকে পেয়ে গেছে। যদি এই অনুভূতি ভালোবাসা হয়, তবে সে ভালোবাসে পিউকে, 1000 বার ভালোবাসে। পিউয়ের মুখখানা তুলল আলতো করে, তার তীর তীর করে কম্পিত ঠোঁটে মিশিয়ে দিল অধর জোড়া। পৃথিবীর সকল অমৃত সুধা বৃথা এই স্বাদের কাছে, একদম বৃথা। বাড়ল মদও মুখ থুবড়ে পড়বে। একটা সময় বেসামাল হয়ে উঠল সে। ঠোঁট জোড়াকে মুক্ত করে গাঢ় স্বরে বলল, আমি অনৈতিক দাবি করে বসলে তুমি রাগ করবে পিউ? পিউ হাসল। সেই হাসিতে নীরব সম্মতি ছিল। শুদ্ধ পুরুষ তার শুদ্ধতাকে অবিলম্বে পরিত্যাগ করে বেসামাল নষ্ট পুরুষে রূপান্তর হলো। তার উষ্ণ স্পর্শে দগ্ধ হলো পিউ। বাহিরে মেঘ ডাকছে, বৃষ্টি হবে। আসছে না বৃষ্টি। বিয়ে বাড়ি থেকে আসতে বিছানায় গায়ে এলিয়ে দিল অভ্র। শরীরটা আর চলছে না। আজ কম শ্রম তো যায়নি। শ্বশুরবাড়ির 1000 ফরমাইশের পর পিউয়ের বাবার সাথে লুকোচুরি, সব মিলে শরীরের শেষ বিন্দু শক্তিটুকুও নিঃশেষ। ওয়েন্দ্রিলা এসে গয়না খুলল। মেঘ ডাকছে, তীব্র বৃষ্টি হবে। আজকাল রাত হলেই আকাশ বিরহে আচ্ছাদিত প্রেমিকের মতো কান্নাকাটি শুরু করে। আজ মনে হচ্ছে একটু বেশি বৃষ্টি হবে। তবে আজকের রাতের একটা বিশেষত্ব আছে, তা হলো আজ পূর্ণ জ্যোৎস্না। নির্মল রূপোর থালার মতো চাঁদখানা নিজের ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে কালো আকাশে উন্মোচিত হয়েছে। কালো মেঘেরাও তাকে আড়াল করতে পারছে না। আধারিয়া আকাশে রূপালী জ্যোৎস্না, সেই সাথে শারদীয়া বৃষ্টি, এক অলিক প্রকৃতি। কাঠগোলাপটাও খানে খানে কেঁপে উঠছে সেই বর্ষণে। ওয়েন্দ্রিলা জানালার দিকে চেয়ে বলল, এই অভ্র, বৃষ্টিতে ভিজবি? খেপেছে? অভ্র কপালে হাত ঠেকিয়ে বলে উঠল। ওয়েন্দ্রিলা তার উত্তরে অপ্রসন্ন স্বরে বলল, চল না ছাদে, কি সুন্দর বৃষ্টি, একটু ভিজি। এত আনরোম্যান্টিক কেন তুই? অভ্র তার হাত সরিয়ে চোখ মেলল, নির্লিপ্ত স্বরে বলল, রোমান্স করতে চাইলে আমার কাছে আয়, প্রেমের বৃষ্টিতে ভেজাচ্ছি। এই রাত দুপুরে শেওড়া গাছের পেতনির মতো ছাদে বৃষ্টি বিলাস করতে হবে না। অভ্রের কণ্ঠে মৃদু ঠাট্টার আমেজ। ওয়েন্দ্রিলা কপাল কুঁচকে ক্ষুব্ধ স্বরে বলল, মর তুই। ঐন্দ্রি, ঠান্ডা লাগবে। ওয়েন্দ্রিলা পাত্তা দিল না। তরতর করে সিঁড়ি বেয়ে উঠে গেল সে।
এই অলিক রাতের মোহ কাটাতে পারল না যেন। ঝুমঝুম শারদীয়া বর্ষণ, শীতল বর্ষণের মাদকতায় দুই হাত মেলে ভিজছে ওয়েন্ড্রিলার তুলতুলে দেহ। শাড়িটা লিপটে আছে পেলব শরীরে। অভ্র হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের লোহার গেটের ধারে। রাত বিরাতে নিজের স্ত্রীকে একা ছাড়তে পারেনি সে। বলা তো যায় না, কারণ নজর পড়ে যদি, যেমনটা তার হয়েছে। তার গাঢ় নয়ন আটকে গেছে লাশ সময়ের দিকে। আলো আধারিয়ে তার প্রলেপ স্পষ্ট। পুরুষ কি এমন ভাজে সূক্ষ্ম যে? পূর্ণচন্দ্রিমার রূপালী আলো, শীতল বাড়ির জলকেলি আর তার পুতুল। স্বর্গীয় স্বাদ বুঝি এইটাই। এমন সৌন্দর্যে মহাকাব্য লিখে ফেলতে পারবে যেন অভ্র। 1000 বছর ধরে পৃথিবীর বুকে হাঁটতে হাঁটতে খুঁজে পাওয়া এই তো সেই শান্তি, সেই বনলতা সেন। নিজেকে জীবনানন্দ দাস বলে মনে হলো যেন অভ্রের। সে হাসলো। বৃষ্টির শীতলতাকে উপেক্ষা করে এগিয়ে গেল ওয়েন্ড্রিলার কাছে। হাতের বেষ্টনীতে বাঁধল তার পুতুলকে। শাড়ির আঁচলের ফাঁক গলে অনাবৃত শীতল উদরে হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠল ওয়েন্ড্রিলা। ঘাড় ঘুরিয়ে তাকালো অভ্রের দিকে। নেশাতুর চাহনি ওয়েন্ড্রিলার। তার ঠোঁটে চুমু খেলো অভ্র। মিষ্টি স্বরে বলল, ঘরে যাবি না? ওয়েন্ড্রিলা দুই হাতে গলা জড়িয়ে ধরল, চোখে চোখ রেখে বলল, আমার চাঁদ আরো সুন্দর। অভ্রের ভেজা গলদ গম্ভীর নয়নে বুকের ভেতর ঝড় উঠল ওয়েন্ড্রিলার। তুমুল আবেগের ঝড়। ছাদের কার্নিশে কাঠগোলাপের গাছ। এই নিটল পূর্ণিমা আর শারদীয় বর্ষণকে সাক্ষী রেখে দেখালো মস্ত বড় নির্লজ্জতা। পায়ের পাতার উপর ভর করে ভেজা ঠোঁট জোড়া ডুবিয়ে দিল অভ্রের নিকোটিনে পোড়া ঠোঁটে। চুম্বন কতটা দীর্ঘ হলো সে হিসাব রাখল না। নিঃশ্বাসে টান পড়লে সরে এলো। মাতাল কণ্ঠে বলল, ভালোবেসে ফেলেছি। কথাটা শুনতেই মস্তিষ্কের নিউরনে আলোড়ন জাগল। স্তম্ভিত হলো অভ্র, কিন্তু তার পুতুল আজ সব দায়রা ভেঙে তাকে কাছে চাইছে। শারদিয়া বৃষ্টিবিলাসের পর সে উন্মাদ হয়ে গিয়েছে প্রেমের বৃষ্টিতে ভেজার জন্য। একটু একটু করে সেই উন্মাদনায় টকবক করে উঠল পুরুষের নিষিদ্ধ চেতনা। বৃষ্টির বেগ বাড়ছে, ভেঙে গুড়িয়ে যাচ্ছে সব প্রতিরোধ। মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুটো প্রাণ। একে অপরের মাঝে ডুবে যাচ্ছে ক্ষণে ক্ষণে। অভ্রের বুকে লেপ্টে আছে ওয়েন্ড্রিলা। ঘন ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে। গভীর ঘুমে সে। কিন্তু অভ্রের চোখে ঘুম নেই। ওয়েন্ড্রিলা তাকে ভালোবাসতে শুরু করেছে। যেই চোখে ঘৃণা দেখতে দেখতে অভ্যস্ত, সেই চোখে এখন কেবলই আবেগ, প্রেম। নারীর প্রেম ভয়ঙ্কর। তারা ভালোবাসে না, তারা আরাধনা করে। সেই আরাধনার তাপ লাভার মতো গিলে ফেলে সবকিছু। অভ্র তার আধিপত্য চেয়েছিল, আরাধ্য হবার ইচ্ছে তো তার ছিল না। আসক্তি হতে চেয়েছিল, প্রেম নয়। রন্ধ্রে রন্ধ্রে অপরাধ বোধ জানান দিচ্ছে। ওয়েন্ড্রিলার শান্ত মুখখানার দিকে তাকালেই ব্যথা হচ্ছে। এই ভালোবাসা শব্দটির ভার যেন সহ্য হচ্ছে না, মাথা ব্যথা করছে। অসময়ে বৃষ্টিতে ভেজার ফল কি, নাকি ওয়েন্ড্রিলার ভালোবাসার বর্ষণে ভেজার ফল? ভালোবাসার বিপরীতে ভালোবাসা ফিরিয়ে দিতে হয়, নয়তো পাপীর খাতায় নাম লেখাতে হয়। পুতুলের প্রতি নিষ্ঠুর আকর্ষণ থাকে, মোহ থাকে, ভালোবাসা থাকে কি? ওয়েন্ড্রিলা কি তার মোহ নাকি ভালোবাসা? মাহবুল হক কি কাউকে হৃদয় পাকিয়ে দিতে পারে? আর চিন্তা করতে পারছে না। চোখের পাতা ভারী হচ্ছে, মাথা ব্যথা করছে। জ্বর আসবে কি, প্রেম জ্বর? অভ্র 3 দিন পর আজ ঘর থেকে বের হলো। মাঝে তীব্র জ্বর ছিল। ওয়েন্ড্রিলার অপরাধ বোধ হলো। সে জানে মানুষটা ঠান্ডার বাতিক, তবুও অন্যায় আবদার করেছে। সাধ্য অনুযায়ী সেবাও করেছে। অভ্রের কাছে এই অনুভূতিটা নতুন। ওয়েন্ড্রিলার কোমলতা তার জন্য বরাদ্দ ছিল না কোনো কালেই, কিন্তু মেয়েটির সবকিছুতেই এখন সে। আধিপত্যের সাথে আরাধ্য হওয়ার ভার অনুভূত হচ্ছে। সেও স্বামীর সকল দায়িত্ব পালন করেছে। আজ ওয়েন্ড্রিলাকে কলেজ থেকে আনতে গিয়েছে। খড়খড়ে রোদে 22 মিনিট দাঁড়িয়ে থেকেছে। চমকে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মেয়েটি এখনো বের হচ্ছে না কেন? তাই বাধ্য হয়েই ভেতরে গেল সে। ক্যাফেটেরিয়া পার হতেই দেখা মিলল দুই বান্ধবীর। ওয়েন্ড্রিলা অভ্রকে দেখে সত্যিই চমকে গেল, কিন্তু তার মুখটা একটা লুকোচুরি ভাব প্রকাশ পেল। হঠাৎ নজর পড়ল ওয়েন্ড্রিলা কোনই চেপে রেখেছে। সেখান থেকে গলগল করে পড়ছে তাজা রক্ত। রক্ত দেখেই মাথাটা ঘুরে উঠল অভ্রের। মুখখানা কঠিন হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল, স্নায়ু কাজ করছে না। মেঘ স্বরে চেরা করে বলল, হাতে লাগলো কি করে? ওয়েন্ড্রিলা উত্তর দিতে চাইল না, কিন্তু পিউ চুপ থাকলো না। গড়গড় করে বলল, ওই যে ছাত্রদের নেতা আছে না, আশরাফ, ও বাইক দিয়ে ধাক্কা দিয়েছে ওয়েন্ড্রিলাকে। ইটের ওপর পড়ে কি বাজেভাবে কেটে গেছে দেখ। ও ইচ্ছে করে কাজটা করেছে।
ক্ষমতার জোর দেখায় সব সময়। আস্ত বেয়াদব। কোথায় পাবো আমি তাকে? হিমকণ্ঠে বুক কাঁপল ওয়েন্ড্রিলার। অভ্রের হাত ধরে বলল, ঝামেলা করিস না, ছেলেটা ভালো না। কিন্তু অভ্র শুনল না। ফাঁকতালে পিউ বলে দিল, অশ্বত্থ গাছের নিচে দল নিয়ে সিগারেট খাচ্ছে। অভ্রের শিরা উপশিরা রক্ত টকবক করে ফুটছে। রাগে তার গা কাঁপছে। তার পুতুলকে ব্যথা দেওয়ার কথা কেউ কল্পনাও কি করে করে। এদিকে তার রুদ্রমূর্তিকে ভয় প্রগাঢ় হলো ওয়েন্ড্রিলার। একবার এক জুনিয়র ওয়েন্ড্রিলার প্রতি নিষিদ্ধ চিন্তা করেছিল বলে তাকে বেধড়ম পিটিয়েছিল অভ্র। আজ হয়তো খুনই করে ফেলবে। ওয়েন্ড্রিলা বাধা দিতে চাইল, কিন্তু শুনল না। হন হন করে অশ্বত্থ গাছের নিচে চলে গেল। আশরাফ সেখানে 2-5টা ছেলের সাথে সুখ টান দিচ্ছে গাজার স্ত্রীকে। গাজার গন্ধে নারীপুরি ঘুরে যাওয়ার জোগাড়। এই ছেলেটাকে সবাই এড়িয়ে চলে। একেই রাজনীতি করে, উপরন্তু অসভ্য অভদ্র একটা ছেলে। বাজে স্বভাব তো আছেই, সেই সাথে অর্থের গরম। কাউকে পরোয়া করে না। কিন্তু অভ্রের জেদি স্বভাবের কাছে তার স্বভাব খাটল না। এক প্রকার নির্ভীক চিত্তে তার সামনে দাঁড়ালো অভ্র। আশরাফ গাজার রক্তিম চোখ তুলে হুঙ্কার ছাড়ল। কি চাই? অভ্র উত্তর দিল না। এক হাতে তার কলার টেনে তুলতো থাকে, তারপর ছিটকে ফেলল মাটিতে। আশরাফের সাঙ্গপাঙ্গ তথস্থ হয়ে দাঁড়িয়ে রইল। অভ্র ক্ষান্ত রইল না, বেধড়ক মারতে লাগলো। ঘায়েল বাঘের মতো গর্জালো সে। আমার পুতুলের গায়ে হাত দেবার সাহস কি করে হলো তোর, জানোয়ার কোথাকার! মারের ফলে আশরাফের গাল ফুলে গেল, গলগল করে রক্ত বের হতে লাগলো। কিন্তু অভ্র থামল না। উন্মাদের মতো তাকে ঘুষির পর ঘুষি মারতে লাগলো। আশরাফ প্রতিরক্ষাও করতে পারল না। তার ঠোঁট কেটে ঝুলে গেল। সে আধমরার মতো মার খাচ্ছে। তার দলবল ঠেকাতে এলো, কিন্তু অভ্রের মাথায় যেন খুন ভর করেছে। আজ প্রাণ নিতেও তার কোনো দ্বিধা নেই। কলেজে সকলে জড়ো হয়ে গেল। আতঙ্ক গুঞ্জন শোনা যেতে লাগলো। ওয়েন্দ্রিলা ছুটতে গেল অভ্রের কাছে, পাছে অঘটন না ঘটে। অভ্রের হাত ধরে অনুরোধ করলো, অভ্র ছেড়ে দে। কিন্তু অভ্র তার সজ্ঞানে নেই। সজোরে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে আবারও পেটাতে লাগলো আশরাফ ছেলেটিকে। হঠাৎ চিৎকার কানে আসলো, অভ্র, ওয়েন্ড্রিলা। অভ্র থেমে গেল। আদমরা আশরাফের কলার ছেড়ে পেছনে ঘুরতেই স্তব্ধ হয়ে গেল অভ্র। ভাঙা ইটের স্তূপে নিথর হয়ে পড়ে আছে ওয়েন্ড্রিলা। তার মাথার পেছন থেকে বইছে টকটকে রক্তিম লৌহস্রোত। পিউ কান্না ভেজা স্বরে ডেকে যাচ্ছে ওয়েন্ড্রিলাকে, কিন্তু তার সাড়া নেই। অভ্রের পাজোড়া ভারী লাগছে। মনে হচ্ছে কেউ 2 টন পাথর বেঁধে দিয়েছে। চলতেই চাইছে না। রক্তাক্ত ওয়েন্ড্রিলার দৃশ্যটি এত বিশ্রী লাগছে কেন? ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। সাদা টাইলসের করিডোরে নীল প্লাস্টিকের নতমস্তকে বসে আছে অভ্র। তার টি শার্টটা রক্তে ভিজে আছে। হাত জোড়া রক্ত জমে কালচে হয়ে গেছে। কি বিশ্রী তীক্ষ্ণ গন্ধ! কিন্তু হেলদোল হলো না অভ্রের। কেমন অনুভূতি শূন্য তার চোখ জোড়া। টিউ তার পাশেই বসে আছে। অঝরে কাঁদছে মেয়েটা। তার কান্নার স্বর কানে বিঁধছে কাটার মতো। তার কান্না দেখে যে কেউ ভাবে ওয়েন্ড্রিলা মারা গেছে। অন্য সময় হলে অভ্র রাম ধমক দিয়ে বসত, কিন্তু আজকে সে নিশ্চুপ। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেঝের দিকে। তীব্র বিরহে মনখানা দুর্বল হয়ে আছে। কথা বলতেও অনীহা লাগছে। গলার কাছটায় মনে হচ্ছে কাঁটা বিঁধে আছে। তীব্র যন্ত্রণা হচ্ছে। চোখখানা জ্বলছে। বুকে তীব্র হাহাকার জড়ো হয়েছে। কিছু হারিয়ে ফেলার তীব্র উত্তেজনা তাকে দাপিয়ে বেড়াচ্ছে। ওয়েন্ড্রিলার নিথর দেহখানা দেখার পর থেকেই এমন অনুভূতি। সেই প্রথমবার হাত কাঁপছিল অভ্রের। জমে যাওয়া পাগুলো কোনো মতে টেনে ওয়েন্ড্রিলার কাছে গেল। খুব শান্ত স্বরে ডাকলো 2 বার, ঐন্দ্রি, হ্যাঁ ঐন্দ্রি। কিন্তু ওয়েন্ড্রিলা সাড়া দিল না একবারও। ঘটনায় লোকজনের চঞ্চলতা বাড়ল। পিউ বিধ্বস্তের মতো সাহায্য চাইতে লাগলো। জমায়েত ছাত্রদের মধ্যে একজন অ্যাম্বুলেন্স ডাকলো। অভ্র তখনও নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে ওয়েন্ড্রিলার দিকে। সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগলো। এই প্রথম বোধহয় মাহাবুল হক অভ্র ভুলে গেল তার কি করা উচিত। এই প্রথম বোধহয় সে নিজের চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে। পিউ তাকে ধাক্কা দিলে সে অর্বাচীনের মতো চাইল। পিউ অধৈর্য স্বরে বলল, ওয়েন্ড্রিলাকে তোল। ও কি মরে যাবে? অভ্র বিড়বিড় করে আওড়ালো। পিউ উত্তর দিতে পারল না। চোখ জোড়া ভিজে এলো তার। ভেজা স্বরে বলল, এখন এসব বলার সময় নেই অভ্র, ওয়েন্ড্রিলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অভ্র আর প্রশ্ন করল না। অনুভূতি শূন্য মানুষের মতো কোলে তুলে ওয়েন্ড্রিলাকে অ্যাম্বুলেন্সে উঠালো। পুরোটা রাস্তা তার হাতখানা ধরে থাকলো, যেন হাতটা ছেড়ে দিলেই ওয়েন্ড্রিলা হারিয়ে যাবে চিরতরে।
হসপিটালে আনার পর প্রায় ৮ ঘন্টার মাঝে ওয়েন্ড্রিলাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। এখনও অপারেশন চলছে। প্রায় ঘন্টা দেড়েক হয়ে গিয়েছে, এখনও অপারেশন চলছে। নার্স শুধু একবার বেরিয়ে বলেছে, রক্তের প্রয়োজন, রক্ত জোগাড় করেন, এ পজিটিভ। অভ্র তখন অনেক কষ্টে শুধিয়েছিল, ঐন্দ্রিলা কেমন আছে? অবস্থা ভালো না, অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্তের প্রয়োজন। দোয়া করেন যেন ইন্টারনাল রক্তক্ষরণ না হয়। ইটে বাজেভাবেই আঘাত পেয়েছেন। স্ক্রাল ফ্র্যাকচার হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, ডাক্তার দেখছেন। খ্যাচখ্যাচে গলায় কথাটা বলেই নার্স চলে গেল। পিউ সাথে সাথেই বাসায় ফোন করেছে। নিজের পরিচিত কিছু মানুষকে রক্তের জন্য ফোন করেছে। অভ্র কোনো নির্বোধের মতো এখনও তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের দিকে। বুকখানা কাঁপছে তার। তার পুতুল ফিরবে তো? এত অশান্তি লাগছে কেন? এই অনুভূতি তো কর্তৃত্ব হারানো নয়, প্রিয় খেলনাটা ভেঙে যাওয়ার নয়। এই অনুভূতি তার থেকেও গাঢ়। বুকের বাপাসের ব্যথাটা ভীষণ তীক্ষ্ণ। খুব কাছের কাউকে হারিয়ে ফেলার তিতকুটে অনুভূতি এটা। অভ্রের মনে হলো তার পৃথিবীটা কেমন যেন থেমে গেছে। কেউ তার সাজানো জীবনে বিরহের কালো রং ঢেলে দিয়েছে। সব শূন্য লাগছে, নিজেকে অসাড় লাগছে, প্রাণহীন লাগছে সব। পুতুল ভাঙার যন্ত্রণা কি এত গভীর হয়? পিওয়ের ফোন পাওয়ার প্রায় 15 মিনিটের মাঝেই সাবেরা, সালাম সাহেব এবং নীলাদ্রি ছুটে এসেছে। তার 10 মিনিট পর কানন, ইন্দ্রিস সাহেব, আওয়াল সাহেব এবং বিল্লালও এসে পৌঁছলো হসপিটালে। নীলাদ্রি পিওয়ের কাছে এসে উদ্বিগ্ন স্বরে শুধালো, ঐন্দ্রিলা কোথায়? ওটিতে। তুমি ঠিক আছো? হ্যাঁ। খুব ক্ষীণ স্বরে উত্তর দিল পিউ। তার মুখ দেখে মোটেই ঠিক মনে হলো না, খুবই বিধ্বস্ত লাগলো। কাঁদতে কাঁদতে চোখ জোড়া ফুলে গেছে মেয়েটার। নীলাদ্রি তাকে সান্ত্বনার স্বরে বলল, ঐন্দ্রিলা কিচ্ছু হবে না। পিউ নিজেকে ধরে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। সাবেরা অভ্রের সামনে দাঁড়িয়ে রুড়ো স্বরে শুধালো, কি করে হলো এমন? আমার মেয়ে এখন অপারেশন থিয়েটারে কেন? অভ্র উত্তর দিল না, এখনো মেঝের দিকে চেয়ে রইল। তাকে জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে রাগে নিয়ন্ত্রণ হারালেন সাবেরা। সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন অভ্রের গালে। তার এমন আচরণে সবাই স্তব্ধ হয়ে গেল যেন। কানন কিছু বলতে চাইল ছেলের সাফায় গিয়ে, কিন্তু ইন্দ্রিস সাহেব আটকে দিলেন। আউয়াল সাহেবও রুষ্ট চিত্তে বসে রইলেন। যতই হোক আজ তার ঘরের বউ ওটিতে। সাবেরা চিৎকার করে উঠল, আমি ভরসা করে মেয়েকে তোমার হাতে দিয়েছিলাম, ওকে লাশের মতো শুয়ে থাকতে দেখার জন্য। তোমার সাথে বিয়ে দেইনি। এত রাগ হবে কেন তোমার? আজ তোমার জন্য ঐন্দ্রিলার এই অবস্থা, এই তোমার ভালোবাসা? সাবেরা, শান্ত হও, এটা হাসপাতাল। কেন শান্ত হব? আমার মেয়ে মরতে বসেছে। যদি ওর কিছু হয়ে যায়, ও যদি... কথাটা শেষ করতে পারল না সাবেরা। তার গলা ধরে এসেছে। মেয়ে যে তার খুব আদুরে সেটা তো বলার অপেক্ষা রাখে না। যদিও মা মেয়ের সমীকরণটা ভিন্ন। নিজেদের আত্মজেদের কারণে নিজেদের মাঝে বিশাল বড় অভিমানের পাহাড় গড়েছেন তারা। কিন্তু ভালোবাসার তো কোনো খামতি নেই, তাই না? সালাম সাহেব স্ত্রীকে শান্ত করতে চাইলেন। অভ্র তখনও নিশ্চুপ, তার মুখে কথা নেই। মাটির দিকে তাকিয়ে রয়েছে সে। রক্তের তাগিদা দিতে আবারও নার্স এলো। বিরক্ত স্বরে বললেন, রক্ত কোথায়? নীলাদ্রি এবং বিল্লাল এগিয়ে গেল। তাদের রক্ত এ পজিটিভ। এর মাঝেই ঘটল আর এক বিপদ। কোথা থেকে পুলিশ উপস্থিত হলো। আশরাফের অবস্থা ভালো নয়, আইসিইউতে ভর্তি, জ্ঞান ফেরেনি। তার পরিবারের অর্থ ক্ষমতার অভাব নেই। তাদের ছেলেকে কেউ মেরে যাবে সেটা তো হয় না। অভ্রের নামে জিডি করেছে তারা। ফলে পুলিশ এসেছে অভ্রকে গ্রেপ্তার করতে। পুলিশ যখন তার হাতে হাত কড়া পরাতে গেল, তখন অভ্র তার নীরবতা ভাঙল। অনুনয়ের স্বরে বলল, আমার পুতুলকে এখনো ওরা ওই দরজা থেকে বের করেনি। আমাকে এখনই নিয়ে যাবেন না, দয়া করে। এই বাক্যটাই যেন যথেষ্ট ছিল অভ্রকে নাস্তানাবুদ করতে। এক প্রকার ছুটে এলো সে। উন্মাদের মতো জড়িয়ে ধরল ওয়েন্ড্রিলাকে। মুহূর্ত বাদে ওয়েন্ড্রিলা অনুভব করলো তার কাঁধে উষ্ণ তরলের উপস্থিতি। অভ্র কাঁদছে। মুখখানা ওয়েন্ড্রিলার গলার কাছটায় মিশিয়ে রেখেছে অভ্র। তার উষ্ণ নিঃশ্বাস ছিঁড়ে যাচ্ছে শুষ্ক চামড়া। হাতের বাঁধন শক্ত কিন্তু নমনীয়। পাছে মেয়েটি ব্যথা পায়। এত আগলে কাছের পুতুলকেও কেউ রাখে না বোধহয়। গরম নোনা জলে ভিজতে লাগলো ওয়েন্ড্রিলার গলা, কাঁধ। কেউ কোনো কথা বলছে না, একইভাবে বসে রয়েছে তারা। ওয়েন্ড্রিলা তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। ফলে তার হাতের বাঁধন আরো শক্ত হলো।
ওয়েন্ড্রিলার শুষ্ক ফাটা ঠোঁটের কোনায় উকি দিল এক চিলতে হাসি। মন শহরে বৃষ্টি হচ্ছে, শীতল স্নিগ্ধ বর্ষণে ধুয়ে যাচ্ছে অভিমানের ধুলো। সাবেরার উদ্দেশ্যে কানন কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলেছিলাম না আমার ছেলেকে ছাড়া তোমার মেয়েও ফলরে, বিশ্বাস হলো? করলে তো? হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।